রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের পড়াবো। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা এবং ক্লাসগুলো দেখছো এবং ক্লাসের পাঠ ঠিক মতো শেষ করছো, কারণ আমি কিন্তু প্রায় শেষের দিকে সিলেবাসের, আর আমার সাথে সাথে নিশ্চয়ই তোমরাও সিলেবাসটি শেষ করে ফেলছো। শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আব্বাসীয় শাসনামলে সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান আলোচনা করব। তো এটা যদি আমাদের আজকের টপিকস, যেহেতু মানে আলোচ্য বিষয়, এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নটি তোমাদেরকে আমি বোর্ডে লিখে দিচ্ছি, খেয়াল করো। সাহিত্যের ক্ষেত্রে আব্বাসীয়দের অবদান ও কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নটি এরকম হতে পারে: সাহিত্য ক্ষেত্রে আব্বাসীয়দের অবদান অথবা কৃতিত্ব আলোচনা করো। যে টপিকটি আলোচনা করবো সেখান থেকে যে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে সাহিত্য ক্ষেত্রে আব্বাসীয়দের অবদান কৃতিত্ব আলোচনা করো। আমরা কিন্তু গত অধ্যায়ে আব্বাসীয়দের সাহিত্য ক্ষেত্রে অবদান, খলিফা মামুনের সময় কেমন ছিল, সেগুলো পাঠের সময় পড়েছি কিছুটা। আবার আলাদাভাবে একদম স্পেসিফিক ভাবে যে কোন সাহিত্যিক বা কোন কবি কিভাবে অবদান রেখেছিল, তার কোন সাহিত্যকর্ম দ্বারা, সেই বিষয়গুলো আলাদাভাবে এখন পড়ব। আব্বাসীয় খিলাফতে আমরা সবাই জানি যে জ্ঞান বিজ্ঞানের ব্যাপক পরিসরে সাহিত্য চর্চা শুরু হয়েছিল। এ যুগে বিশ্বখ্যাত আরব উপন্যাস রচিত হয় এবং সেটা খলিফা হারুনুর রশিদের আমলে, যে আরব উপন্যাসের সময় কথা আমরা সবাই জানি। আর এ যুগে কীর্তিমান পুরুষ ছিলেন ফেরদৌসী, বিখ্যাত মহাকাব্য শাহনামা রচনা করেন। এই কবি ফেরদৌসী যে শাহনামা কাব্যগ্রন্থটি রচনা করেন, মহাকাব্য যে রচনাটা করেন, সেটা রচনা করে তিনি এ যুগে বিখ্যাত হয়েছেন। আর এ যুগে বিখ্যাত কবি সাহিত্যিকদের মধ্যে শেখ সাদী, আবুল ফারাজ, জালালউদ্দিন রুমি ও ওমর খৈয়ামের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কার কার নাম বললাম? ফেরদৌসী, ওমর খৈয়াম, জালালউদ্দিন রুমি, শেখ সাদী, আবুল ফারাজ, এদের নাম আমরা সাহিত্যিক হিসেবে পেয়ে থাকি। তাদের অক্লান্ত পরিশ্রম ও অপরিমেয় মেধার মাধ্যমে আব্বাসীয় শাসনামলে সাহিত্য ক্ষেত্রে যুগান্তকারী অধ্যায়ের সৃষ্টি হয়, যা এই শাসনামলকে সভ্যতার স্বর্ণযুগে পরিণত করেছে। এখন আব্বাসীয় শাসনামলে যে মুসলমানদের অবদান, সেই বিষয়টি আমরা আলোচনা করব। আব্বাসীয় শাসনামলে সাহিত্য ক্ষেত্রে মুসলমানগণ গৌরবময় অধ্যায়ের সূচনা করে। আব্বাসীয় শাসনামলে সাহিত্য চর্চায় ও মুসলমানদের অবদান অগ্রগতি সম্পর্কে জানি আমরা। প্রথমে যার নামটি আসবে তিনি হচ্ছেন কবি ফেরদৌসী, মহাকবি
ফেরদৌসী নামটি প্রথমেই আসে। কবি ফেরদৌসী ছিলেন সাহিত্য ক্ষেত্রে আব্বাসীয় শাসন আমলের এক উজ্জ্বল নক্ষত্র। স্বীয় প্রতিভা বলে তিনি গজনির সুলতান মাহমুদের রাজদরবারে শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন। নিম্নে আমরা তার সাহিত্যের অবদান সম্পর্কে আলোচনা করব। মহাকাব্য শাহনামা রচনা। মহাকাব্য আমরা কিন্তু অনেকেই জেনে থাকবো যে মহাকাব্য শাহনামা, এবং সেটা কবি ফেরদৌসী রচিত শাহনামা মহাকাব্য। গজনির সুলতান মাহমুদ ছিলেন অত্যন্ত সাহিত্য অনুরাগী ও বিদ্যুৎসাহী, এবং তার রাজ দরবার ছিল তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ কবি সাহিত্যিকদের মিলনস্থল। অসংখ্য কবি সাহিত্যিকদের মধ্যে ফেরদৌসীর কাব্য প্রতিভায় সুলতান মাহমুদ বিশেষভাবে মুগ্ধ হন। অতঃপর সুলতান তাকে একটি মহাকাব্য রচনার অনুরোধ করেন এবং প্রতি শ্লোকের জন্য একটি স্বর্ণ মুদ্রা, হস্তি ও খেলাত প্রদানের প্রতিশ্রুতি দেন। ফেরদৌসী 60,000 শ্লোকের মাধ্যমে সুলতান মাহমুদের গৌরব গাথার সমৃদ্ধ শাহনামা নামক মহাকাব্যটি রচনা করেন। এই শাহনামার বিষয়বস্তু কি ছিল আমরা জানার চেষ্টা করব। শাহনামার বিষয়বস্তুটা কি ছিল এটাও কিন্তু আমরা একটি পয়েন্ট আকারে দেখতে পারি। এক মহাকবি ফেরদৌসীর নাম দিয়ে তিনি যে অবদান রেখেছিলেন এবং মহাকাব্য শাহনামার কিভাবে হয়েছিল, এবং আরেকটি শাহনামার বিষয়বস্তু। এই যে বিখ্যাত কাব্যগ্রন্থ শাহনামার কথা বলছি, এই শাহনামার বিষয়টি কি ছিল? শাহনামার বিষয়বস্তু ছিল পারস্যের রাজদরবারে শৌর্য বীর্যের কাহিনী ও রাজ্য বিস্তারের ইতিহাস। পারস্য রাজদরবারে শৌর্য বীর্যের কাহিনী ও রাজ্য বিস্তারের ইতিহাস। বিষয়বস্তু নিরিখে ইতিহাস হলেও রচনার শৈলীতে এটি ছিল একটি মহাকাব্য। এটি ছন্দাকারে রচিত। এর প্রতিটি শ্লোকের মধ্যে রয়েছে ছন্দের এক অপূর্ব মিল। এই গ্রন্থে প্রাচীন পারস্য সাম্রাজ্যের আদ্যপান্ত মানে আদি থেকে শেষ পর্যন্ত কাব্য আকারে সন্নিবেশিত হয়েছিল। এর ভাষা সুমিষ্ট, সুমার্জিত এবং নির্মল, সলিল প্রসবনের মতো অবাধ ও অনিবার্য, যা তরতর গতিতে প্রবাহিত হয়। শাহনামা পাঠ করলে পারস্যের নৃপতিদের কীর্তিকলাপ, আচার ব্যবহার, সমাজ সভ্যতা, সমর কৌশল, শাসন প্রণালী, বিদ্যা, বদান্যতা এবং তৎকালীন লোকচরিত্র, ক্রিয়া কৌতুক, শিল্প বিজ্ঞান প্রভৃতি বিষয়ে সম্যক অবগত হওয়া যায়। আর এ কারণে শাহনামাকে প্রাচীন পারস্য সাম্রাজ্যের দর্পণও বলা হয়। এরপরে আমরা দেখব এই শাহনামা কাব্যগ্রন্থেরই কেমন কদর ছিল, এটার কেমন গ্রহণযোগ্যতা ছিল। প্রকৃত অর্থে শাহনামার গ্রহণযোগ্যতা তথা মর্যাদা ছিল অতুলনীয়। এটি একটি যুগশ্রেষ্ঠ মহাকাব্য।
মধ্যযুগে রচিত এই মহাকাব্যটি কেবল সে যুগের শ্রেষ্ঠ রচনায় নয়, আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থারও উজ্জ্বল দলিল। এরপরে আমরা দেখব যে বেদনাদায়ক উপাখ্যান, মানে এই যে শাহনামা রচনার পরে যে একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছিল সেই বিষয়ে জানব। মহাকবি ফেরদৌসির শাহনামা রচনা শেষ হলে বা রচনা পরবর্তী ঘটনা ছিল খুবই বেদনাদায়ক। কারণ সুলতান মাহমুদ 60,000 স্বর্ণমুদ্রা প্রদানের প্রতিশ্রুতি দিলেও শাহনামা রচনা শেষ হলে তিনি ফেরদৌসিকে দেওয়া পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করে 60,000 রৌপ্য মুদ্রা গ্রহণের প্রস্তাব করেন। এতে কবি অত্যন্ত ব্যথিত হন এবং রৌপ্য মুদ্রা গ্রহণ না করে ভগ্ন হৃদয়ে স্বীয় জন্মভূমি তুষনগরীতে ফিরে যান। বাড়িতে ফিরে গিয়ে তিনি সুলতান মাহমুদকে উদ্দেশ্য করে একটি ব্যঙ্গ কবিতা রচনা করেন এবং তা সুলতান মাহমুদের কাছে পাঠিয়ে দেন। ব্যঙ্গ কবিতাটি পড়ে সুলতান মাহমুদের স্বপ্নভঙ্গ হন। তিনি তৎক্ষণাৎ পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 60,000 স্বর্ণমুদ্রা ফেরদৌসির নিকট পাঠিয়ে দেন। ঐতিহাসিক বর্ণনায় জানা যায়, সুলতানের প্রেরিত স্বর্ণমুদ্রা নিয়ে যখন রাজদূত ফেরদৌসির বাড়ি পৌঁছে তখন মহাকবির মরদেহ লোকজন কবরস্থানে নিয়ে যাচ্ছিল। এরপরে আরেকজন সাহিত্যিকের কথা আমরা আলোচনা করব, সে হচ্ছে শেখ সাদী। শেখ সাদী আব্বাসীয় সাহিত্য জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি স্বীয় প্রতিভার দ্বারা আব্বাসীয় সাহিত্য সম্ভারকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সাহিত্য রচনায় শেখ সাদীর অবদান ব্যাপক ছিল। তিনি গুলিস্তা ও বুস্তা ছাড়াও 22টি গ্রন্থ রচনা করেন। কি কি বই আমরা শেখ সাদীর দেখি। গুলিস্তা, ও বুস্তা। বিশ্বকাব্য সাহিত্যের ইতিহাসে শেখ সাদীর গুলিস্তা একটি অন্যতম সংযোজন। গুলিস্তা একটি ক্ষুদ্র গান ও নীতিমূলক কবিতা। অতি সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় তিনি এগুলো উপস্থাপন করেছেন। ভারতীয় উপমহাদেশের মুসলিম আমলে গুলিস্তা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল। এই গ্রন্থটি 1651 খ্রিস্টাব্দে ল্যাটিন, 1664 খ্রিস্টাব্দে জার্মান ও 1747 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় অনুদিত হয়। এরপরে দেখব শেখ সাদীর বুস্তা। দেখেছো, গুলিস্তা এবং বুস্তা দুইটি গ্রন্থের কথা। শেখ সাদীর বুস্তাটিও ছিল বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। এটি একটি কবিতা গ্রন্থ। গুলিস্তাটি যেমন কবিতা গ্রন্থ ছিল, এই বুস্তাটিও একটি কবিতা গ্রন্থ ছিল। এই গ্রন্থটিও সরল ও প্রাঞ্জল ভাষায় রচনা করেন। আর তার শেখ সাদীর কবিতাগুলোতে
কঠিন ও দুর্বোধ্য শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় না, বরং তিনি ধীর, শান্ত ও সকলের কাছে খুবই উদারতার সাথে তার কবিতাগুলো রচনা করেছিলেন এবং সকলের কাছে সেটা উপস্থাপন করেছিলেন। তার রচিত কবিতাগুলো যুগ যুগ ধরে মানুষের মনে রসের খোরাক জুগিয়েছে। এরপরে অন্যান্য যে সাহিত্যকর্মগুলো আমরা দেখব, গুলিস্তা বুস্তা ছাড়াও শেখ সাদির অন্যান্য গ্রন্থগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা দেখবে একটু খেয়াল করে। মোজালেসা খামসা, গুলিস্তা বুস্তা ছাড়াও আরো কিছু গ্রন্থের নাম। কি বইটি এখানে দেখছি আমরা, শেখ সাদির বইটির নাম হচ্ছে মোজালেসা খামসা, এবং দ্বিতীয় যে বইটি সেটা হচ্ছে রিসালায়ে সাহেবি দিওয়ান। মোজালেসা খামসা, রিসালায়ে সাহিবি দিওয়ান। এরপরে যে বইটির নাম আসছে সেটা হচ্ছে রিসায়েলে আশকিয়ান, রিসায়েলে আশকিয়ান। রিসালে আসাকিয়ানো। আর একটি গ্রন্থের নাম আমরা দেখব হচ্ছে কিতাবে মিরামি। কিতাবে মোজালেসা খামসা, রিসালে সাহেবিদিয়ানি, রিসালায়ে আসাকিয়ানো, কিতাবে মিরামি। এরপরে তরজিয়াত, মোজায়াত, তরজিয়াত, মোজায়াত, কাসএদুল আরবি, কাসেদুল আরবি। প্রতিটি বইয়ের নাম লিখে দিচ্ছি কারণ বুঝতে অসুবিধা হলেও দেখে নিতে পারবা। তরজিয়াত, মোজায়াত, কাসায়েদুল আরবি, তারপরে হচ্ছে বেদাইয়া, বেদাইয়া আল খবিসাত, বেদাইয়া বেদায়া আল খবিসাত। এরপরে হচ্ছে আর কয়েকটি বইয়ের নাম, বজনিয়াত, বজনিয়াত এবং হচ্ছে কিতাবে মুআল্লামাত ও কিতাবে সাহেবিয়া ইত্যাদি। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য ছিল, যার কারণে এই বইগুলোর নাম লিখে দেওয়া হলো। কিতাবে মুআল্লামাত, আর একটি হচ্ছে কিতাবে সাহিবি।
কিতাবে মুআল্লামাত আর কি হচ্ছে কিতাবে সাহেবী। এই এতগুলো গ্রন্থ যেগুলো ছিল হচ্ছে কবি শেখ সাদীর গ্রন্থের মধ্যে। এরপরে আমরা হচ্ছে জালালউদ্দিন রুমি সম্পর্কে আলোচনা করব। জালালউদ্দিন রুমি 1207 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর খোরশান এক নগরে জন্মগ্রহণ করেন। পিতার দিক থেকে তিনি প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং মাতার দিক থেকে খোরশানের শাসক মোহাম্মদ খাওয়ারিজমিয়ার বংশধর ছিলেন। রুমি রাদিয়াল্লাহু আনহুর পিতামহ মাওলানা হোসেন বলখি এবং পিতা বাহাউদ্দিন উভয়েই ইসলামের খ্যাতনামা সাধক এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন। শৈশবকালে রুমি রাদিয়াল্লাহু আনহু তার পিতার সাথে খোরশান ত্যাগ করেন এবং এশিয়া মাইনরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মসনবী শরীফের নাম অনেকেই জেনে থাকবে আর অনেকে নাও জানতে পারো, যাই হোক, মসনবী শরীফ রচনা জালালউদ্দিন রুমি সর্বশ্রেষ্ঠ রচনা। এই বিখ্যাত গ্রন্থটি 6টি খণ্ডে বিভক্ত ছিল। মসনবী শরীফ গ্রন্থটির নাম কি? জালালউদ্দিন রুমির মসনবী শরীফ। মসনবী শরীফটি রুমির বিখ্যাত গ্রন্থের মধ্যে পড়ে। এই জালালউদ্দিন রুমির মসনবী শরীফের এটি 6টি খণ্ডে বিভক্ত ছিল এবং এতে 30,000 শ্লোক ছিল। এই গ্রন্থটি রচনা করতে তার অনেক বছর ব্যয় হয় এবং তোমরা কি ধারণা করতে পারো কত বছর ব্যয় হয়? জালালউদ্দিন রুমির এই গ্রন্থটি রচনা করতে 40 বছর ব্যয় হয়। 30,000 শ্লোকের রচনা করতে এবং 6টি খণ্ডে ভাগ করতে তার 40 বছর ব্যয় হয়। রাত্রিকালে গভীর ভাবাবেগের মধ্যে তিনি মসনবীর শ্লোক আবৃত্তি করতেন এবং হিসামউদ্দিন তা লিখতেন। এই তার ভাবের গভীরতা এবং সুফি তত্ত্বের প্রতিবেদনে মসনবী শরীফ হল আধ্যাত্মিক জ্ঞানের মহাসমুদ্র। আব্দুল মওদুদ সাহেব মসনবী শরীফ সম্পর্কে বলেন, সাহিত্য ও আর্টের দৃষ্টিভঙ্গিতে রুমির দিওয়ান আরো উচ্চাঙ্গের, কিন্তু মসনবী আধ্যাত্মিক জ্ঞানের অনন্ত সমুদ্র, সুফি তত্ত্বের মধ্যমণি। মসনবীর প্রখ্যাত অনুবাদক ডক্টর R.A. নিকলসন বলেন, জালালউদ্দিন সর্বোত্তম মিষ্টি কবি। মহাকবি জামির ভাষায় মসনবী পারস্য ভাষায় কোরআন শরীফ। এটি আমাদের যথেষ্ট পথপ্রদর্শক। ধর্মীয়, নৈতিক, সামাজিক ও দার্শনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এই গ্রন্থকারী মানুষের কাছে এত সার্বজনীনতা পেয়েছিলেন যা সকল মানুষ এই গ্রন্থতে আকৃষ্ট হয়েছিল। এরপরে যে সাহিত্যিকের নাম আমরা বলবো, আবুল ফারাজ আল ইস্পাহানি।
আবুল ফারাজ আল ইস্পাহানি আবুল ফারাজ আল ইস্পাহানি আলোচনা করব। আবুল ফারাজ আল ইস্পাহানি সাহিত্য ক্ষেত্রে একটি বিশেষ স্থান দখল করে রেখেছিলেন। তার রচিত কিতাবুল আঘানি আরবি সাহিত্য ও মুসলিম সভ্যতার উপর একটি গবেষণামূলক গ্রন্থ। কিতাবুল আঘানি, তার রচিত গ্রন্থের নাম কি? কিতাবুল আঘানি। আবুল ফারাজ আল ইস্পাহানির গ্রন্থ হচ্ছে কিতাবুল আঘানি। এটি আরবি সাহিত্য ও মুসলিম সভ্যতার উপর একটি গবেষণামূলক গ্রন্থ। ইবনে খালদুন একে আরবদের রেজিস্টার বলেও অভিহিত করেন। মূলত আল ইস্পাহানি গবেষণামূলক গ্রন্থ রচনা করে বিখ্যাত হয়ে আছেন। এরপরে যে সাহিত্যিকের নাম আমরা আলোচনা করব সেটা হলো আল জাহশিয়ারি। আল জাহশিয়ারি আরেকজন সাহিত্যিকের নাম, তিনি হচ্ছেন আল জাহশিয়ারি। আল জাহশিয়ারি আরব উপন্যাসের ক্ষেত্রে বিশেষ স্থান দখল করে আছেন। আরবি সাহিত্যে আরব উপন্যাসের অনন্য স্থান অধিকার করে আছে। 10ম শতকের মধ্যভাগে ইরাকে আলিফ লায়লা ওয়া লাইলা প্রণীত হয়। আল জাহশিয়ারি ভারতের বিভিন্ন গল্প অবলম্বনে হাজার আফসানা নামে যে গ্রন্থ রচনা করেন, তার উপর ভিত্তি করে আলিফ লায়লা ওয়া লাইলা রচিত হয়। ভারতীয় উপকরণ ছাড়াও এতে হিব্রু, গ্রিক ও মিশরীয় উপাদান সংযোজিত হয়। এরপরে হচ্ছে বাশশার ইবনে বুর্দ। বাশশার ইবনে বুর্দ কাব্যচর্চার পুরাধা বলা হতো বাশশার ইবনে বুর্দকে। ঐতিহাসিক জোসেফ হেল বলেন, যখন পাশ্চাত্যে প্রেম কাব্য অপরিচিত ছিল, তখন আরব দেশে এটি একটি চরম উৎকর্ষ লাভ করে। বাশশার ইবনে বুর্দ অন্ধ ছিলেন এবং তিনি জিন্দিদের প্রতি তার দুর্বলতা থাকায় তাকে হত্যা করা হয়। এভাবেই বাশশার ইবনে বুর্দের জীবনাবসান ঘটে। এরপরে হচ্ছে আবু নুআস ও আবু আল আতাহিয়া। আবু নুআস ও আবু আল আতাহিয়া খলিফা হারুন ও আমিনের দরবারে সভাকবি আবু নুআস ও
সহকবি আবু নুয়াস প্রেমের কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন। এছাড়া আবু আল আতাহিয়া ছিলেন একজন বিখ্যাত কবি। তিনি প্রথম নীতি ও আদর্শ ভিত্তিক কাব্য রচনা করেন। মূলত কাব্য চর্চায় যারা উল্লেখযোগ্য স্থান দখল করেছেন তাদের মধ্যে আবু নুয়াস ও আবু আল আতাহিয়া উল্লেখযোগ্য। এরপরে যার কথা আলোচনা করব সর্বশেষ, তিনি হচ্ছে মুতান্নাবি। মুতান্নাবি মুসলিম বিশ্বের আরেকজন খ্যাতিমান সাহিত্যিক ছিলেন ইবনে হুসাইন আল মুতান্নাবি। ইবনে হুসাইন আল মুতান্নাবি দেওয়ানি মুতান্নাবি তার রচিত আরবি সাহিত্যের এক কবিতার ভাণ্ডার। তিনি তৎকালীন বিভিন্ন রাজা বাদশার সভাকবি ছিলেন। এমনকি আধুনিক বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার কাব্য পাঠ্যপুস্তক করা হয়েছে। এবং এই সমস্ত কবি আব্বাসীয় শাসনামলে তাদের অবদান রেখেছিলেন, তাদের জীবনের অসামান্য অবদান, তাদের লেখনীর অবদান আব্বাসীয় শাসনামলে রেখেছিল। এবং আব্বাসীয় যুগে সাহিত্য ক্ষেত্রে মুসলমান মনীষীগণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এই মুসলিম মনীষীগণ এ সময় কবি ফেরদৌসী ও জালালউদ্দিন রুমি, যার কথা না বললে খুবই উল্লেখযোগ্য, এবং তিনি ছিলেন সাহিত্য চর্চায় নিয়োজিত। আর এই সকল মহামনীষী অনেক কাব্য ও মহাকাব্য রচনা করেন, সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেন। তারা বহুমুখী প্রতিভার দ্বারা আব্বাসীয় আমলের সাহিত্য ক্ষেত্রকে সমৃদ্ধি করার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে নতুন অধ্যায় সূচনা করেন। ফলে জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশিক্ষায় উৎকর্ষ সাধিত হয়। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে আব্বাসীয় শাসন আমলে, এই শাসন আমলে মুসলিম সাহিত্যিকদের জীবন। তাহলে আমরা কোন কোন সাহিত্যিকের কথা আলোচনা করলাম। প্রথমে আমাদের আসছিল হচ্ছে মহাকবি ফেরদৌসীর শাহনামা, দ্বিতীয়ত জালালউদ্দিন রুমি। এরা হচ্ছে একদমই প্রখ্যাত সাহিত্যিক, মানে যাদের নাম আমরা সচরাচর সবাই শুনে থাকি। এরপরে হচ্ছে শেখ সাদী, যার গুলিস্তা ও বুস্তা একটি উল্লেখযোগ্য সাহিত্য গ্রন্থ। এরপরে হচ্ছে আবুল ফারজ আল ইসফাহানি এবং আল জাহশিয়ারি, তারপরে আল মুতান্নাবি এবং আবু নুয়াস ও আবু আল আতাহিয়া। এই যে শাসকদের নাম আলোচনা করলাম, এই শাসকদের বই এবং নামগুলো তোমরা এই ক্লাসটি দেখবা, এবং এই ক্লাসটা দেখে তোমার পাঠ্য বইয়ের সাথে এই নামগুলো বারংবার আলোচনা পড়তে থাকবা। তখন দেখবে খুব সহজে তোমাদের মস্তিষ্কের মধ্যে এই জিনিসগুলো আত্মস্থ হয়ে গেছে। লিখতে পারো। বিশেষ করে শেখ সাদীর যে আরো 10টি বইয়ের নাম লিখলাম গুলিস্তা ও বুস্তা ছাড়া, এই বইগুলোর নাম যখন তোমরা প্রশ্নে উল্লেখ করবা, তখন প্রশ্নটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে বা গুরুত্বপূর্ণ উত্তরের মধ্যে বিবেচিত হবে। যে শিক্ষক তোমাদের এক্সামিনেশন খাতাটি পরীক্ষার পেপারটি পরীক্ষার খাতাটি যে মূল্যায়ন করবেন, সেই শিক্ষকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর হিসেবে বিবেচিত হবে। শিক্ষার্থীরা, আজকে আমাদের এই আলোচনার এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।